ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা সহ পশ্চিমবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট জারি। ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার ঘোষণা, বাতিল দূরপাল্লার ট্রেন চলাচল। দীর্ঘ ৪ বছর পর পাঠাবের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার রহস্য উন্মোচন। অর্থ চুরির ঘটনা লুকাতেই হত্যা করেন ব্যক্তিগত সহকারী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে শক্তি বাড়িয়ে আগ্রাসী রূপ ধারণ করছে ঘূর্ণিঝড়। এই মুহূর্তে মোংলায় আছেন মাহমুদ হাসান এবং বরগুনায় আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি হাসানের কাছে। ঘূর্ণিঝড় যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু এই অঞ্চলে কিন্তু পানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে স্বাভাবিক জোয়ারের চেয়ে যে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে বন বিভাগ থেকে জানিয়েছে, যার প্রভাবের কারণে সুন্দরবনে কিন্তু যে পানিটা বৃদ্ধি পেয়েছে সেখানে আমি আপনাকে দেখাতে পাচ্ছি যে এই নদীতে যেখানে পানি থাকে আরো কম থাকার কথা, সেখানে কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরবনের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে বলে আমাদেরকে বন বিভাগ জানিয়েছে। যে স্বাভাবিক যেখানে জোয়ার থাকে বা যে এলাকা তলিয়ে যায়, কিন্তু আজকের দুপুরে যে জোয়ার এসেছে, যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরবনের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। এখানে যে একটি সরকারিভাবে একটি বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র আছে, সেই প্রজনন কেন্দ্রটা কিন্তু তলিয়ে গেছে। তবে সেখানে সরকারিভাবে সংরক্ষিত যে বন্যপ্রাণীগুলো আছে, কুমির আছে, হরিণ আছে এবং অন্যান্য বন্যপ্রাণীগুলো আছে, সেগুলো সংরক্ষণের জন্য তারা পর্যাপ্ত পরিমাণ এলাকা কিন্তু তলিয়ে গেছে। যেখানে এই সুন্দরবন পূর্ব এবং পশ্চিম এলাকায় ৮৮টি পুকুর কাটা হয়েছে এবং এই পুকুরের পা কিন্তু অনেক উঁচু করা হয়েছে। এই কারণে যে যদি কখনো সুন্দরবন তলিয়ে যায়, এখানে যেন বন্য প্রাণী আশ্রয় নিতে পারে। এছাড়া যদি কোনো বন্যায় বা কোনো ঘূর্ণিঝড়ে তলিয়ে যায়, তাহলে লবণ পানি যাতে প্রবেশ করতে না পারে, যে বন্য প্রাণী পানি খাওয়ার জন্য, মিষ্টি পানির জন্য সেই পুকুরগুলো খনন করা হয়েছিল। এখানে ২টি কাজ একই সাথে তারা কমপ্লিট করবে। একটা হলো লবণ পানি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেটা রোধ করা হবে, এবং এছাড়াও ঝড়ের সময় যেন এই উঁচু জায়গায় বন্য প্রাণী যারা রয়েছে, বাঘ, হরিণ সহ অন্যান্য যে বন্য প্রাণী, তারা যেন এখানে আশ্রয় নিতে পারে। এছাড়াও যে বৃষ্টির মতন যে এখানে টিলা তৈরি করা হয়েছে, যে এখানে বাঘ, হরিণ অন্যান্য বন্যপ্রাণী সেখানে আশ্রয় নিতে পারে, এবং যে পানি হয়েছে সেই পানির বৃদ্ধির কারণে কিন্তু সুন্দরবনের অনেক এলাকা তলিয়ে গেছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরে যে তাণ্ডবের যে পানির বৃদ্ধি। এখন চলে যাচ্ছে বর্তমানে মনির হোসেন বাদল তার কাছে। আতঙ্ক বিরাজ করছে উপকূলীয় জেলা বরগুনার সাধারণ মানুষের ভিতর। আপনি দেখতে পাচ্ছেন দুপুর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করেছে কিন্তু উপকূলীয় বরগুনাতে। ইতিমধ্যে কিন্তু যে বরগুনা জেলায় যে বিষখালী নদী রয়েছে, এই বিষখালী নদীতে পারে কিন্তু যে মাঝগ্রামটি রয়েছে, এই মাঝগ্রামের বেড়িবাঁধ ভেঙে কিন্তু এখানে প্রায় শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া কিন্তু বরগুনা জেলায় কিন্তু আরো মোট ৫টি স্পটে কিন্তু পানি বা বেড়িবাঁধ ভেঙে কিন্তু প্রায় ৫টি গ্রামে প্রায় ৩০০ পরিবার পানিবন্দী অবস্থায় ছিল। আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বিষখালী নদীর এই যে মাঝগ্রামের যে বেড়িবাঁধটা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, এই বেড়িবাঁধটা কিন্তু ৩টি স্পটে কিন্তু ভেঙে গেছে। এখানে কিন্তু পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করতেছে এবং লোকালয়ে প্রবেশ করে এখন আবার পানি কিন্তু আবার নদীতে যাচ্ছে। কিন্তু এইখানে কিন্তু শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। তবে এই যে বেড়িবাঁধ ভেঙে গেছে, এই বিষয়ে আমি বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। বরগুনা পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টা জানিয়েছে যে তাদের এই যে দুর্গম এলাকা থাকায় কিন্তু তাদের এখন পর্যন্ত জিও ব্যাগ নিয়ে এখানে মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে দুর্যোগ কেটে গেলে তাদের যে ৮০০ জিও ব্যাগ তাদের প্রস্তুত রয়েছে, এই ৮০০ জিও ব্যাগ দ্বারা তারা এটি মেরামত করে দেবে। কিন্তু এখানে যে পানি বন্দী অবস্থা থাকে যে কয়েকশত পরিবার, এই পরিবার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের যদি এখন বেড়িবাঁধটা মেরামত করা না হয়, তাহলে হয়তো রাতে কিন্তু জোয়ারের পানিতে কিন্তু এই গ্রামে শতাধিক পরিবারের উপর কিন্তু অনেক কষ্ট নেমে আসবে, পানিবন্দী হওয়া অবস্থায় থাকবে।
যারা বসবাস করছে এবং যারা আছে তারা ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে সাইক্লোন সেন্টার আনার প্রস্তুতি নিয়েছি। কৃষক যে বিষয়টা জানিয়েছে যে দুর্গম এলাকায় যারা বসবাস করছে এবং যারা আছে তারা ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে সাইক্লোন সেন্টার আনার প্রস্তুতি নিয়েছি। যাতে বরগুনা জেলায় কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন যে 667টি সাইক্লোন সেন্টার এবং 3টি মুজিব কিলা রয়েছে। এই মুজিব কিলা প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু এই দুর্যোগের সময় থাকতে পারবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে বিষকালী নদীর বেড়িবাঁধ ভাঙার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা এবং মোংলায়। ক্রমশ শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। কলকাতা সহ 6 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ক্ষয়ক্ষতি এড়াতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে 21 ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে দূরপাল্লার ট্রেন। এছাড়া পশ্চিমবঙ্গের সব উপকূল এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। সুব্রত আচার্যের রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। এরই মধ্যে বেশ কিছু প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে 21 ঘন্টার জন্য সব বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। অসংখ্য দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রণালয়। বন্ধ হয়েছে আন্তনগর বাস ও ফেরি পরিষেবাও। মেদিনীপুরের দীঘা, দক্ষিণ 24 পরগনার বকখালি সহ রাজ্যের সব উপকূল এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এরই মধ্যে উপকূলের হোটেলগুলোকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে পর্যটকদের রুম ভাড়া না দেওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে দুর্যোগ পরবর্তী সময়ে প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উপকূলের আশ্রয় কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত শুকনো খাবার মজুত করা হয়েছে। উপকূল এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, রেমালের প্রভাবে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার এই 3 জেলার ওপর দিয়েই ঘন্টায় 110 থেকে 135 কিলোমিটার গতিতেও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাজ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জয় পেলে ফিলিস্তিনকে স্বীকৃতির প্রতিশ্রুতি স্টারমারের। বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান ঋষি সুনাকের। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির প্রধান হারুনুর রশিদ। ঘটনার তদন্তে তার নেতৃত্বে একটি দল দুপুরে কলকাতায় পৌঁছেছে। এ সময় ডিবি প্রধান সাংবাদিকদের বলেন, এমপি হত্যার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভারতীয় পুলিশের সঙ্গে তথ্য বিনিময় করবেন তারা। এক্সিবিশন গ্রুপের নেতা আছে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়েছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে চাই, এটা আরো ভালো হবে। ওর সাথে কথা বলছি, অনেক দূর এগিয়েছি। আশা করি অতি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন, আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা। আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না পেলেও তার অংশ বিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারবো। তবে একটা মনে রাখতে হবে, আমাদের যে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী যেটা লাশের অংশবিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে ডিবি প্রধান হারুনুর রশিদ তার যে গাড়িবহরে রয়েছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে তিনি নিউ টাউন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলার আয়ু তার সঙ্গে প্রায় 15 মিনিটের মতো বৈঠক করেন, এবং তারপরে কিন্তু 3 সদস্যের প্রতিনিধি দলের প্রধান হয়ে তিনি কিন্তু সেই পিওতে
পোস্ট অফ অকারেন্স সেখানে কিন্তু স্পট অফ অকারেন্স সেখানে কিন্তু উনি যাচ্ছেন। সেখান থেকে তিনি তার যাওয়ার কথা, গোয়েন্দা প্রধানের যাওয়ার কথা কিন্তু সেই খালপাড়ে, যেখানে নাকি এই চতুর্থ দিনের মতো আজকে উদ্ধার অভিযান চলছিল এবং সেখানে বৃষ্টির কারণে সেই উদ্ধার অভিযান ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আজকে সকাল 11টার সময়, ভারতীয় সময় 11টার সময় কিন্তু গোয়েন্দা প্রধানের নেতৃত্বে 3 সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি কিছুক্ষণ একটি হোটেলে বিশ্রাম নেওয়ার পর তার এই কর্মসূচি শুরু হয়। নিউ টাউন থানা থেকে তিনি সিআইডির একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। আপনারা জানেন যে 22 তারিখে আনুষ্ঠানিকভাবে এই এমপি ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আনারের যে মৃত্যুর খবরটি সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে তাকে খুন করা হয়েছে, যদিও তার দেহের অংশ বা দেহের কোনো চিহ্ন বা তার দেহের ক্ষুদ্রাংশের কোনো রকমের এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো সন্ধান পাননি। গোয়েন্দা প্রধান যখন এসে কলকাতায় নামলেন তখন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছিলেন, যেটি আমরা গত কয়েকদিন যাবৎ বলবার চেষ্টা করছি, যে এই এমপি আনারকে যে খুন করা হয়েছে, এই যে খুনের মামলা, হত্যা মামলার কিন্তু এভিডেন্স, তার দেহ বা দেহের অংশ বা কোনো একটি দেহের পার্টস, একটি ক্ষুদ্রাংশ হলেও প্রয়োজন গোয়েন্দাদের কাছ থেকে মামলাটি এস্টাবলিশমেন্ট করার জন্য। কারণ দিন শেষে এদেরকে আদালতে তোলা হবে এবং এই আদালতে তুলে আদালত চাইবে প্রমাণ। সেই প্রমাণ গোয়েন্দাদের কাছে একমাত্র হবে এই এমপি আনারের, খুন হওয়া এমপি আনারের মৃতদেহের অংশ বা খণ্ডাংশ। সেটি কিন্তু আজ 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের ক্লু বা কোনো বডি পার্টস কিংবা তার ব্যাগ কিংবা কোনো ধরনের সন্দেহভাজন কোনো ধরনের প্যাকেট এখনো পর্যন্ত কিন্তু গোয়েন্দাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সময় টেলিভিশনের ক্যামেরায় সকালবেলা গোয়েন্দা প্রধান মুখোমুখি হয়েছিলেন। তিনি নিজেও স্বীকার করেছেন যে তারা মূলত দুটো বিষয়কে সামনে রেখে এগোচ্ছেন। এক, এভিডেন্স সংগ্রহ। 2, এই মোটিভ, এই গোটা হত্যাকাণ্ডের এই খুনের পেছনে মোটিভ কি ছিল এবং কারা কারা জড়িত ছিল, সেই মোটিভ এবং কারা কারা জড়িত তাদেরকে প্রত্যেককে ধরা, এবং অবশ্যই তার আগে সবচাইতে বেশি যেটা গোয়েন্দাদের কাছে প্রয়োজন, কারণ এই দোষীদের শাস্তি দেওয়ার জন্য, আদালতে বিচারটা আরো শক্তিশালী করার জন্য, এভিডেন্স অর্থাৎ খুন হয়ে যাওয়া এমপি আনারের দেহ বা দেহের অংশ কিন্তু গোয়েন্দাদের কাছে এখন খুবই 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 ভাইটাল একটি বিষয় বলে গোয়েন্দা প্রধান বলেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত। গোয়েন্দা প্রধান এই মুহূর্তে যাচ্ছেন পিওতে। আপনারা জানেন যে এই নিউ টাউন আবাসিক এলাকার অ্যাকশন এরিয়া 1-এর 56 BU ফ্ল্যাটে এমপি নৃশংসভাবে খুন হন, সেখানে কিন্তু এখন উনি যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই সংক্রান্ত সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। জমে উঠেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের প্রচারণা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক ও লেবার পার্টির কেইর স্টারমার। শুধু তাই নয়, নির্বাচনকে কেন্দ্র করে বেড়েছে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মাত্রা। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। এদিকে নির্বাচনের আগে বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্টের নিরাপত্তা কমিটি। হস্তক্ষেপের মধ্যে সাইবার আক্রমণ, আইন প্রণেতাদের ব্ল্যাকমেইল, অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো সহ বিতর্কিত বিষয় থাকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এতে গত শুক্রবার ওই কমিটির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। $4 লাখ চুরির ঘটনা ধামাচাপা দিতেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খুন করা হয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেকে। তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে তথ্য জানিয়েছেন মামলার আইনজীবী। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আইনজীবীরা আরও জানান, ফাহিম হত্যা মামলা দায়েরের 3 মাস পর নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে হ্যাসপিলের বিরুদ্ধে 2nd ডিগ্রি মার্ডার অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলার শুনানিতে জানা যায়, নিউ ইয়র্কে ফাহিমের কোম্পানি আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখভাল করতেন হ্যাসপিল। এ সুযোগে প্রায় $4 লাখ চুরি করেন। ধরা পড়ার পরও ফাহিম হ্যাসপিলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে বরং অর্থ পরিশোধের সুযোগ দেন, কিন্তু দ্বিতীয় দফায়ও অর্থ চুরি করেন হ্যাসপিল।
পর্দা নামলো বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার কানের স্বর্ণপাম ঘরে তুলেছে আনোরা সিনেমাটি। শনিবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে পালেদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন। ফ্রান্সের সাগরপাড়ের কান শহর অনেকটাই ফাঁকা। ৭৭তম কান উৎসবের আগতদের মধ্যে বাড়ি ফেরার তারা। শনিবার ছিল উৎসবের সমাপনী দিন। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামের দৌড়ে ছিল ১৯টি সিনেমা। এগুলোর মধ্যে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত আনোরা। নিউ ইয়র্কের নাইট ক্লাবের এক নৃত্যশিল্পীকে কেন্দ্র করেছিল এর গল্প। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পর্তুগালের মিগেল গোমেজ। গ্র্যান্ড ট্যুর সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এবার সেরা অভিনেত্রী হয়েছেন সেলিনা গোমেজ, আদ্রিয়ানা পাজ ও কার্লা সোফিয়া গাসকোন। ফ্রান্সের জন আদিয়ার পরিচালিত এমিলিয়া প্যারেস সিনেমার জন্য এই স্বীকৃতি পান তারা। অন্যদিকে কাইন্ডস অফ কাইন্ডনেস সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আমেরিকান তারকা জেসি প্লেমন্স। ৭৭তম কান উৎসবের গ্রাঁ-প্রি পেয়েছে ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট। স্পেশাল জুরি প্রাইজ পেয়েছেন ইরানের নির্বাসিত নির্মাতা মোহাম্মদ রসুলভ। এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছিল ১৪ মে। ভিন্ন দেশ থেকে আগত সিনেমা প্রেমীদের পদচারণায় মুখর হয়েছিল উৎসব প্রাঙ্গণ। আল কাসির, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা সহ পশ্চিমবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট জারি। ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার ঘোষণা। বাতিল দূরপাল্লার ট্রেন চলাচল। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।